প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বাংলাদেশ ব্যাংক গভর্নর বদল নিয়ে যে তুলকালাম ঘটে গেল সম্প্রতি দেশে, গত বুধবার দিন, খুব বেশি দিন আগের কথা না। তো তারপর থেকে এই বিষয়ে অনেক কথা হয়েছে অনেক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক। আমি নিজেও আমার এই চ্যানেল থেকে একাধিক কন্টেন্ট করেছি এই বিষয়টি নিয়ে। তো আজ এই বিষয়ে কথা বলবো। এই যে বাংলাদেশ ব্যাংকে মবতন্ত্র কায়েম করা হয়েছে গত বুধবার দিন, যেটি আমরা দেখলাম, এটি আসলে একটি মবতন্ত্র। তো এই সরকার ক্ষমতায় এসেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে এখানে আর কোনো মব চলবে না, কিন্তু মব দিয়েই তাদের শুরু হলো যেন। বুধবার দিন আমরা দেখলাম যে অসম্মানজনক পরিস্থিতির মধ্য দিয়ে সাবেক গভর্নর জনাব আহসান এইচ মনসুর বিদায় নিলেন এবং তার উপদেষ্টা জনাব আহসানুল্লাহ সাহেবকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করে তার ঘাড় ধরে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। আর সেই কাজটির নেতৃত্ব দিলেন একজন অতিরিক্ত পরিচালক জনাব তৌহিদুল ইসলাম, বিএনপি ঘরানার কেউ তিনি, জানা গেছে। তো সেটি সুস্পষ্টভাবে একটি মবতন্ত্র ছিল এবং সরকারের ঘোষিত নীতির একেবারে বিপরীত। তো এখন একটু যাচাই করে দেখব, এই যে বাংলাদেশ ব্যাংকে মবতন্ত্র, এটি কি নতুন, এই প্রথমবার হলো নাকি আগেও হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের একটু অতীতে ফিরিয়ে নেবার চেষ্টা করব। গত অনেক বছর থেকে কিন্তু কোনো না কোনো ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকে মবতন্ত্র কায়েম হয়েছে এবং চলছে। তো একটু পেছনে ঘুরে আসবো, ফ্ল্যাশব্যাকে। তার আগে একটু বলে নেওয়া ভালো, বাংলাদেশ ব্যাংক একটি কেপিআই বলে গণ্য হয়, কি পয়েন্ট ইনস্টলেশন, বা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ প্রধান স্থাপনাগুলোর মধ্যে একটি। তো এইটির কেপিআই স্ট্যাটাস বজায় রাখবার জন্য গত বছরের নভেম্বরে গ্রাহকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা আছে এমন 5 রকমের সেবা বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? যে গ্রাহক পর্যায়ে বেশি লোকজন যাতে বাংলাদেশ ব্যাংকে ভিড় না করেন, তাহলে তাতে সেই সংস্থাটির ব্যাংকের নিরাপত্তা বিঘ্নিত হয়। তো সেই জন্য 5 ধরনের সেবা তারা বন্ধ করে দিয়েছেন। আর সেই সেবাগুলোর মধ্যে ছিল সঞ্চয়পত্র কেনা বেচা, আগে করা যেত বাংলাদেশ ব্যাংকে গিয়ে, করা যাবে না এখন। তারপর ছিল প্রাইস বন্ড বিক্রি বা ভাঙানো, সেটিও করা যাবে না। তারপর 3 নাম্বারটি ছিল পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আদান প্রদানে সরকারি বিভিন্ন দলিল বা দলিলের বিপরীতে পাওনা পরিশোধ করবার বিষয় ছিল আগে, সেটিও তারা আর করছে না। সরকারি চালান এবং চালানের ভাঙতি টাকা জমা দেওয়া, এগুলো আর তারা করছে না, বলে দিয়েছে বাণিজ্যিক ব্যাংক থেকে সেবাগুলো নিতে হবে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার তখন ক্ষমতায় গত নভেম্বরে, সরকার ভেবে দেখেছে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ, তাই পাবলিক এই সেবাগুলো বাংলাদেশ ব্যাংক থেকে না পেলেও চলবে, বাণিজ্যিক ব্যাংক থেকে তারা নিতে পারবে। তার মানে বাংলাদেশ ব্যাংককে খুবই সংবেদনশীল একটি জায়গা গণ্য করা হচ্ছে এবং পৃথিবীর সব দেশে কেন্দ্রীয় ব্যাংকটিকে গুরুত্বপূর্ণ মনে করা হয় এবং সব রকমের রাজনীতি, সব রকমের মিছিল, মিটিং, আন্দোলন এসবের থেকে দূরে রাখা হয় পৃথিবীর সব দেশে। সরকার বদল হয় কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বদলান না, তারা আগের জায়গায় থাকেন, তারা তাদের পলিসি নিয়ে কাজ করেন, কারণ একটি পলিসি থাকে তাদের। কিন্তু বাংলাদেশে এটির ব্যতিক্রম। সো যেটি বলছিলাম যে আমরা একটু ঘুরে দেখব ফ্ল্যাশব্যাকে, গত কয়েক বছরে কী পরিমাণ রাজনৈতিক গুন্ডামি হয়েছে, রাজনৈতিক দলগুলোর প্রশ্রয়ে কেন্দ্রীয় ব্যাংকে কী পরিমাণ সহিংসতা, গুন্ডামি, ভীতি প্রদর্শন, এই ইত্যাদি হয়েছে। একটু ঘুরে আসি, 1996 থেকে শুরু করব। 1996-তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো যখন, তার আগে থেকে 91 থেকে 96 ছিল বিএনপি ক্ষমতায়। তখন খোরশেদ আলম ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপি আমলে, 92 থেকে 96। তো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তার টার্ম শেষ হবার কিছুদিন আগেই। তো খোরশেদ আলম সাহেবের টার্ম আরও 1 মাস বাকি ছিল শেষ হতে, গভর্নর হিসাবে 4 বছরের মেয়াদে গভর্নর হন। তো 1 মাস আগেই আওয়ামী লীগ তাকে বরখাস্ত করলো, বলা হলো তাকে বরখাস্ত করা হলো। কি অপরাধে এই কাজ করেছেন তারা 1 মাস আগে জানি না, তাকে বরখাস্ত করা হলো খোরশেদ আলমকে। আচ্ছা, তো শুধু তাই না, তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের, বাংলাদেশ ব্যাংক ভিত্তিক যেসব আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিলেন তাদের দ্বারা মবের শিকার হলেন খোরশেদ আলম। তাকে আটকে রাখা হলো। কেন আটকে রাখা হলো? কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বেতন সংক্রান্ত বৈষম্য দূর করবেন, তিনি করেননি। এই কারণে তাকে আটকে রাখা হলো, তাকে ব্যাংক থেকে যেতে দেওয়া হচ্ছিল না তার কর্ম দিবসের শেষ দিন বরখাস্ত করার পর। তো দায়িত্ব দেওয়া হলো লুৎফর রহমান সরকারকে, নতুন গভর্নর হিসেবে তিনি নিয়োগ পেলেন। তিনি তাকে উদ্ধার করলেন
তিনি কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করলেন যে তিনি দাবি দেওয়াগুলো দেখবেন, তাকে যেতে দেওয়া হোক। তো তার ছাড়পত্র নিয়ে সাবেক গভর্নর খুরশেদ আলম বাংলাদেশ ব্যাংক ত্যাগ করলেন। আচ্ছা, তারপর আরেকজন গভর্নর মবের শিকার হয়েছিলেন, তিনি সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা, এই সাবেক সদ্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদও কিন্তু মবের শিকার হয়েছিলেন। তার আমলে যেটি ঘটেছিল, তার আমলটি ছিল 2005 থেকে 9, এই সময়টিতে ক্ষমতায় ছিল বিএনপি। আচ্ছা, তো 2009-তে তিনি যখন দায়িত্ব শেষ করেন, তার কর্মদিবসের শেষ দিন, সালেউদ্দিন আহমেদের কথা বলছি, 2009-এর 30 এপ্রিল তিনি কাজ শেষ করেন। তো সেদিন তিনি মবের শিকার হয়েছিলেন এবং সেটি তারা আওয়ামী লীগের দ্বারাই তিনি মবের শিকার হয়েছিলেন, সালেউদ্দিন আহমেদ। তাকে আটকে রেখে দাবি দেওয়া আদায় করবার চেষ্টা হচ্ছিল। তিনি অনেক কষ্ট করে নানা কৌশলে ব্যাংকের পেছন দিক থেকে বেরিয়ে যান, শারীরিকভাবে আক্রমণের হাত থেকে রক্ষা পান। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে আটকে রেখেছিলেন, সালেউদ্দিন আহমেদকে। আচ্ছা, আর বাজে রকমের আরেকটি মবের শিকার হন ফখরুদ্দিন আহমেদ, যিনি একসময় বাংলাদেশের মিলিটারি ব্যাক গভর্নমেন্টের সরকার প্রধান ছিলেন, ফখরুদ্দিন আহমেদ। তো ফখরুদ্দিন আহমেদের কার্যকালটি ছিল 2003-এর দিকে, এটি বিএনপির আমলেরই কথা। সো 2003-এর 28 অক্টোবর তাকে বিএনপি দলীয় নেতাকর্মীরা ঘিরে ফেলেন ব্যাংকের ভিতরে। 400 থেকে 500 জাতীয়তাবাদী দলের নেতা, তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী। তাকে ঘিরে ফেলেন, গালিগালাজ করা হয় এবং তার কাছে দাবি করা হয় 100 কর্মকর্তাকে, বিএনপি ঘরানারি হবেন তারা, 100 কর্মকর্তাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বানাতে হবে, সহকারী পরিচালক পদে পদোন্নতি দিতে হবে। তো তিনি বাজে একটি অবস্থা মোকাবেলা করেন। তো দুদিনের মধ্যে তিনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই প্রথমবার বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো, মবতন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে ফখরুদ্দিন আহমেদ। তো তিনি শিকার হয়েছিলেন, সেই দিনের কথা বলছিলাম, 28 অক্টোবর 2003-এর। তো উনি খুব বেশি সময় নেননি, অল্প কয়েকদিনের মধ্যেই তিনি সে আন্দোলনরতদের মধ্য থেকে, যারা রাঘব বোয়াল ছিলেন রিং লিডার, তাদের 10 জনকে বরখাস্ত করেছিলেন। যদিও বিএনপির পক্ষ থেকে আপত্তি এসেছিল, সরকারিভাবে একটি মহল তাকে বাঁচাবার চেষ্টা করেছিল তাদের, কিন্তু ফখরুদ্দিন আহমেদ অনড় থাকেন, 10 জনকে তিনি চাকরিচ্যুত করেন, ডিসমিসাল ডিরেক্টলি। আচ্ছা, এই ছিল জনাব ফখরুদ্দিনের বিষয়টি। সালমান এফ রহমান, জিনের বাদশা খ্যাত শেখ হাসিনার বেসরকারি উপদেষ্টা, বেসরকারি বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা, ব্যাংক খ্যাকো সালমান রহমান, 50,000 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি রেখে, যা কিনা পাচার হয়ে গেছে ইতিমধ্যে দেশের, এই টাকাটি এখন জেল খাটছেন। তো সেই সালমান এফ রহমান বাংলাদেশ ব্যাংকে ঢুকে পড়েছিলেন তার ভাই সোহেল এফ রহমানকে নিয়ে, বেক্সিমকোর আরেক কর্ণধার, এবং তারা এক পর্যায়ে 1998-এর ঘটনা এটি, এক পর্যায়ে, এবং তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আর সালমান এফ রহমান দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগের ঘনিষ্ঠ মানুষ শেখ হাসিনা। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কলার চেপে ধরেন লুৎফর রহমান সরকারের। কি ভয়ঙ্কর তথ্য, সেটি তখনকার দৈনিকে এসেছিল, এবং এক সাক্ষাৎকারে তখনকার ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম জানিয়েছিলেন সেটি। আচ্ছা, শুধু তাই না, 19 জানুয়ারি এই লুৎফর রহমান সরকারের আমলে, যখন তিনি গভর্নর ছিলেন, তখন একজন জিএমকে মারধর করা হয়। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা একজন জিএমকে, জেনারেল ম্যানেজারকে মারধর করেন একটি বদলি ঠেকাবার জন্য। বদলি করা হয়েছে কাউকে, সেই বদলি স্টে করাতে হবে, তাই তাকে মারধর করা হয়। কি ভয়ঙ্কর কথা, দেশের কেন্দ্রীয় ব্যাংকের এই চিত্র, প্রিয় দর্শক শ্রোতা। তার আগে বলে নেওয়া ভালো, একটু আগে বলছিলাম যে কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা রাষ্ট্রের, সেই কেপিআইতে রাজনৈতিক গুন্ডামি কি পর্যায়ে আছে শুনলে অবাক হবেন। অনেকেই হয়তো জানেন, নীল দল আছে সেখানে বাংলাদেশ ব্যাংকে, এবং নীল দল হলো আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা, কর্মচারী কর্মকর্তারা নীল দল করেন বাংলাদেশ ব্যাংকে। সবুজ দল আছে বিএনপি সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের দল, হলুদ দল আছে জামায়াত প্লাস অন্যান্য, আর আছে জাতীয়তাবাদী ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ। কেন্দ্রীয় ব্যাংক, পৃথিবীর কোনো দেশে কেউ এরকম উদাহরণ দেখাতে পারবে না। এরকম রাজনৈতিক গন্ডামি, রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মতৎপরতা পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকে নেই। এটি রেয়ার কেস। তার মানে রাজনৈতিক সরকারগুলোকে বিভিন্ন সময়ে সরকারগুলো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রশ্রয় দিয়েছে, সেখানে তারা আধিপত্য বিস্তার করতে চেয়েছে এবং করেছে।
তারই ফলশ্রুতিতে গত বুধবার আমরা দেখলাম অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম নামের এক কর্মকর্তা তিনি ঘাট ধরে একজন উপদেষ্টাকে গভর্নরের গাড়িতে উঠিয়ে দিচ্ছেন। তার পেছনে অসংখ্য লোক, জাতীয়তাবাদী, তারা এখন নিশ্চয়ই জয়ধ্বনি করছেন তারা। তো তৌহিদুল ইসলাম কোনো কর্মকর্তা হতে পারেন না, তিনি একজন দুর্বৃত্ত সব বিবেচনায়। তাকে আইনের আওতায় আনার সময়ের দাবি, তাকে আইনের আওতায় এনে যেমনটি ফখরুদ্দিন সাহেব করেছিলেন। এখনকার গভর্নর সেটি পারবেন না, কারণ তিনি বিএনপির পালতু, তিনি বিএনপির নির্বাচনী ক্যাম্প পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন, নির্বাচনী প্রচারণা কমিটি বা নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ কেউ ছিলেন, নিজেরই 100 কোটি টাকা খেলা পেরিয়ে আছে, আরও বহু কিছু। তো তিনি কিছু করতে পারবেন সেই ভরসা আমাদের নেই। কিন্তু এই তৌহিদুল ইসলামের মতো কর্মকর্তাদের, যারা ফুল টাইম রাজনীতিবিদ, পার্ট টাইম বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা, তাদের আইনের আওতায় আনা খুবই জরুরি, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে। বাংলাদেশ ব্যাংককে রক্ষা করতে হলে এই রাজনৈতিক গুন্ডামি বাংলাদেশ ব্যাংকে বন্ধ হতে হবে, এবং যত দ্রুত এই গুন্ডামি বন্ধ হবে তত দেশের জন্য ভালো, ব্যাংকের জন্য ভালো, অর্থ ব্যবস্থার জন্য ভালো। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।